দেখো আজকে আমরা পড়ব তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী। তড়িৎ রসায়নের এই টপিকটা পড়ব, তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী। আমরা আগের দিন প্রমাণ হাইড্রোজেন প্রমাণ মানে তড়িৎদ্বার বিভব নির্ণয় করেছি, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কীরকম দেখতে বা তার বিভবটা কত এই সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা পড়ব তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ বিভব শ্রেণী। তড়িৎ রাসায়নিক শ্রেণীটা বাংলায় ইংলিশে বললে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, আর এটা হচ্ছে তড়িৎ বিভব শ্রেণী মানে ইলেকট্রোপোটেনশিয়াল সিরিজ, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা দেখো কিভাবে তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করা হয় না, যে আমরা প্রমাণ এই যে ই নট যেটাকে বলা হয়, এই ই নটের মানের ওপর ভিত্তি করে এই শ্রেণীটা তৈরি করা হয়েছে। মানে তড়িৎদ্বারগুলোকে বা অর্ধকোষগুলোকে এমনভাবে সাজানো হবে, আমরা অনেকগুলো অর্ধকোষ অলরেডি পড়ে এসেছি আগে, বা তড়িৎদ্বারও পড়ে এসেছি। জিঙ্ক সালফেট একটা তড়িৎদ্বার, কপার সালফেট এরম তড়িৎদ্বার, যেটা প্রথম আমরা কোষ পড়েছিলাম, ড্যানিয়েল কোষ পড়েছিলাম, সেখানে পড়েছি। তাহলে ওই ধরনের বিভিন্ন অর্ধকোষ বা তড়িৎদ্বারের এই ই নটের মান বা প্রমাণ বিজারণ বিভবের মানগুলোকে একটা সিরিজ বা একটা শ্রেণীতে সাজানো হয়েছে। কিভাবে সাজানো হয়েছে? ক্রমবর্ধমান, মানে ওপর থেকে নিচের দিকে এখন আমরা নামবো এদের, মানে এই যে আমি মেটালগুলো লিখে নিয়েছি, পরে বলছি। মানে ইজিরো ভ্যালুটা এমনভাবে সাজানো হবে, ভ্যালুটা যত ওপর থেকে নিচের দিকে নামবে ভ্যালুটার মান ক্রমশ বাড়বে। মানে এখানে এইটা হচ্ছে কম মান থাকছে এখানে, আর ইজিরোর মানটা এবার যত নিচের দিকে নামবে এটার মান কিন্তু বৃদ্ধি পাবে। মানে যত নিচের দিকে নেমে আসবে এই ইজিরোর মানটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এইভাবে এই তড়িৎদ্বারগুলোকে বা অর্ধকোষও বলা হয়, এই যে লিখেছি অর্ধকোষ বা তড়িৎদ্বার, এগুলোকে এই অর্ধকোষ বা তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবগুলোকে এইভাবে যদি সাজাই তখন যে আমরা শ্রেণীটা পাই তাকেই বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এবার আমি অনেকগুলো ধাতু লিখে নিয়েছি। ধাতু আর তার আয়ন সমন্বিত হয়েই তো তড়িৎ কোষটা তৈরি হয় বা অর্ধকোষটা বা তড়িৎদ্বারটা তৈরি হয়। তাই আমি ধাতুগুলোকে লিখে নিয়েছি, এমনভাবে লিখেছি যে যাদের মান কি হচ্ছে কম থেকে ক্রমশ আস্তে আস্তে যত নিচের দিকে নামবে, অর্থাৎ ধাতুগুলোর প্রমাণ বিজারণ বিভব অর্থাৎ ই নটের মান ক্রমশ নিচের দিকে বাড়ছে। প্রথমে দেখো, এটা তোমাদের মুখস্থ করার দরকার নেই। এবার যদি মনে রাখো তোমাদের অনেক প্রশ্ন খুব পরিষ্কার হয়ে যাবে বা সহজ হয়ে যাবে বা তোমরা বুঝতে পারবে। তাই পারলে মুখস্থ রাখবে, না মুখস্থ করারও কোনো দরকার নেই, একবার ভালো করে শুধু পড়ে নেবে। দেখো তাহলে এবার যেটা আমরা মেটাল আর মেটালের আয়ন মিলে একটা তড়িৎদ্বার বা অর্ধকোষ গঠিত হয়। আমি ধাতুগুলো সব লিখে নিয়েছি। প্রথম দেখো কি ধাতু আছে, লিথিয়াম 3 নাম্বার, মানে পরমাণু ক্রমাঙ্ক 3, পর্যায় সারণী 3 নাম্বার মৌল যেটা। তারপরে দেখো পটাশিয়াম 19তম মৌল, ক্যালসিয়াম হচ্ছে 20তম মৌল, মানে এরা হচ্ছে গ্রুপ 1-এ, আর এটা কিন্তু গ্রুপ 2-তে অবস্থিত, যে ক্ষারীয় মৃত্তিকা। তারপরে আবার দেখো 1-এর মৌল সোডিয়াম, মানে এটা হচ্ছে 12তম মৌল। ম্যাগনেসিয়াম, এটা সোডিয়াম হচ্ছে 11, 12 এটা 12, এর পরমাণু ক্রমাঙ্ক 12তম মৌল, এটা হচ্ছে 13 পরপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তারপরে চলে এসো দেখো জিঙ্ক মানে হচ্ছে সন্ধিগত মৌল। প্রথম যে সিরিজ আছে সন্ধিগত মৌল তোমরা পর্যায় সারণীতে পড়েছো, তার লাস্ট মৌল। তারপরে দেখো, তারপরে আবার ওই শ্রেণীরই প্রথমে ফিরে আসছে ক্রোমিয়াম, ফেরিক, নিকেল। তারপরে আছে টিন লেড, এরা আবার একই সিরিজে বা একই শ্রেণীতে অবস্থিত, টিন লেড। এইখান পর্যন্ত এইভাবে মানে মেটালগুলো বা ধাতুগুলোর ইজিরো ভ্যালুর মান এই নিচের দিকে যত যাব ক্রমশ কী হচ্ছে, বাড়তে এই যখন একদম এরপরে আছে কিন্তু হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এর ওপর ভিত্তি করে এর কিন্তু ইজিরো ভ্যালুর মান আমরা কত পেয়েছিলাম, ইজিরো ভ্যালুর মান কিন্তু 0 পেয়েছিলাম হাইড্রোজেনের ইজিরো ভ্যালু, মানে হাইড্রোজেন যে তড়িৎদ্বার তার ইজিরো ভ্যালুর মান পেয়েছিলাম কি 0। মানে এর হাইড্রোজেনের ওপরে যতগুলো ভ্যালু পাচ্ছি আমরা সবগুলোই কিন্তু নেগেটিভের মান, মানে হাইড্রোজেনটা হচ্ছে 0, এর ওপরে যতগুলো ধাতু আমরা লিখেছি তাদের যে তড়িৎদ্বারগুলো প্রত্যেকের মান কিন্তু নেগেটিভে থাকবে। আগে আমরা তড়িৎদ্বারগুলো লিখে নিই দেখতে কেমন হবে। দেখো
লিথিয়াম প্লাস লিথিয়াম, এটা একটা তড়িৎদ্বার। পটাশিয়াম প্লাস পটাশিয়াম, ক্যালসিয়াম 2+ হয় সেকেন্ড গ্রুপে যেহেতু অবস্থিত, ক্যালসিয়াম 2+ ক্যালসিয়াম। তড়িৎদ্বারগুলো লিখছি। সোডিয়াম গ্রুপ 1 মৌল, তাই Na+ Na। ম্যাগনেসিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল, সেকেন্ড গ্রুপের মৌল, তাই 2+, 14 দুটো ইলেকট্রন ছেড়েছে, Mg2+ Mg। অ্যালুমিনিয়াম হচ্ছে 3+ হয়, অ্যালুমিনিয়াম। জিঙ্ক 2+ জিঙ্ক, ক্রোমিয়াম 2+ ক্রোমিয়াম। ফেরিক যদিও পরিবর্তনশীল যোজ্যতা দেখায় 2+, 3+, এখানে 2+ই আমি লিখছি, 2+ ফেরিক। নিকেল 2+ নিকেল, Sn 2+ Sn। lead 2+ lead। তার মানে এই যে তড়িৎদ্বারগুলো আমরা সব লিখে ফেলাম, যে এইভাবে আমরা তড়িৎদ্বার লিখি, এটা ভার্টিক্যাল লাইন দ্বারা। আর হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন H+, হাফ H2। এই হাইড্রোজেন তড়িৎদ্বারটার প্রমাণ তড়িৎদ্বারটার বিভবের মান কত? 0। এবার হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো থাকবে তাদের বিজারণ বিভবের মান কিন্তু বেশি হবে, অর্থাৎ হাইড্রোজেনের ওপরে যাদের ধাতুগুলো লিখেছি, যে ধাতুগুলো, তাদের প্রত্যেকের বিজারণ বিভবের মান, প্রমাণ বিজারণ বিভব অর্থাৎ E0 মান কিন্তু নেগেটিভ। আমরা অলরেডি দেখেছি জিঙ্ক, ফেরিকের বিজারণ বিভবের মান নেগেটিভ, আমরা সেটা দেখেছি। হাইড্রোজেনের 0 তো আমরা ধরে নিয়েছি, তার রেসপেক্টে তার ওপরেরগুলোকে আমরা তার এটা 0, তা এর ওপরেই ভিত্তি করে, হাইড্রোজেন তড়িৎদ্বারের উপরই ভিত্তি করে আমরা অন্য তড়িৎদ্বারগুলোর বিভব নির্ণয় করেছিলাম। এবার দেখো হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো আছে, কপার, সিলভার, গোল্ড, Au, কপার, সিলভার, গোল্ড, এদের বিজারণ বিভবের মান কিন্তু ধনাত্মক, ঋণাত্মক নয়। এবার ক্রমত ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে ওপরটা ঋণাত্মক ছিল, হতে 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 সেটা 0 হলো, ঋণাত্মকটা মানে পজিটিভ দিকে যাচ্ছে। 0 হওয়ার পর এদিকে যতগুলো ভ্যালু থাকবে প্রত্যেকের কিন্তু মানে এই প্রমাণ বিজারণ বিভবের মান হচ্ছে কত? ধনাত্মক। এবার কপারকে আমরা যদি লিখি, কপার 2+ কপার তড়িৎদ্বারটা, Ag2+ Ag, Ag2+ না, Ag1+, Ag1+, 2+ না, Ag1+ Ag, আর Au হচ্ছে 3+ Au। তড়িৎদ্বারগুলো লিখলাম। এছাড়াও এর মাঝে মাঝে থাকবে কি হ্যালোজেনগুলো নিচ থেকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে এই Ag আর Au এর মাঝে দুটো তড়িৎদ্বার থাকবে, ক্লোরিন আর ব্রোমিন, আর এখানে হচ্ছে আয়োডিন। তাহলে এখানে ফ্লোরিন, এখানে হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, এখানে হচ্ছে আয়োডিন। এবার এইটা যেহেতু আমরা জারিত ফর্মটা আগে লিখছি, বিজারিতটা পরে লিখছি, তাই এক্ষেত্রে কিন্তু হবে F2 F-, মানে এটা হচ্ছে জারিত রূপ, এটা বিজারিত রূপ, মানে ইলেকট্রন গ্রহণ করেছে। ক্লোরিনের ক্ষেত্রেও হাফ Cl2 Cl-, হাফ Br2 Br-, হাফ I2 I-। এইভাবে তড়িৎদ্বারগুলোকে লেখা হচ্ছে। মানে এই নিচের দিকে হাইড্রোজেনের নিচে যে তড়িৎদ্বারগুলো আমরা লিখেছি প্রত্যেকের বিজারণ বিভবের মান কিন্তু ধনাত্মক, এবং যত ওপর থেকে নিচের দিকে নামবো বিজারণ বিভবের মান কিন্তু ক্রমশ বাড়ছে। আর এবার এখানে দেখো এটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, এইভাবেই তড়িৎদ্বারগুলোকে সাজানো হয়। আর এই যে অর্ধকোষ বিক্রিয়া লিখেছি, এখানে সাধারণত আমরা যেহেতু E0টা হচ্ছে একটা প্রমাণ বিজারণ বিভবের মান, তাই এখানে বিজারণ বিক্রিয়ায় কিন্তু লেখা হয়, বিজারণ বিক্রিয়া। এবার এখানে যদি আমরা এই তড়িৎদ্বারটার ক্ষেত্রে বিজারণ বিক্রিয়াটা কি, মানে যেটা জারিত রূপ সে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে, অর্থাৎ Li++ E, তীর চিহ্ন দিচ্ছি আমি, আর ব্যালেন্স করব না, Li, এখানে যদিও ব্যালেন্সের কোনো ব্যবস্থা নেই, তাহলে Li+, এটা ইলেকট্রন গ্রহণ করে লিথিয়ামে পরিণত হয়েছে, যেটা অর্ধকোষ বিক্রিয়ায় যেটা বিজারণ বিক্রিয়া সেই বিক্রিয়াটা লেখা হয়েছে। এবার এটা ক্যালসিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের যদি লিখি, পটাশিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে লিখলে কি Ca2+, এটা কি করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে Ca। এইভাবে প্রত্যেকটা তড়িৎদ্বারের আমরা বিজারণ বিক্রিয়াটাই এখানে এই মানে যখন আমরা সিরিজটা করা হবে বিজারণ বিক্রিয়াটাই কিন্তু ধরা হয়।
আচ্ছা দেখো এবার ওই কতকগুলো মান যেটা হচ্ছে মানগুলো দেখো কীরকম। আমরা জিঙ্কের দেখো মান পড়েছিলাম -0.76, মানে জিঙ্ক তড়িৎদ্বারটার বিজারণ বিভবের মান -0.76 ভোল্ট। ভোল্ট এককে কিন্তু করা হয় যেহেতু বিভব। আবার ফেরিকেরটাও পড়েছি আগে, যেটা কি -0.44 ভোল্ট। দেখো ওপর থেকে নিচে নামছে কি এই ভ্যালুটা কমছে, মানে বাড়ছে কিন্তু, মানে বিজারণ বিভবের মান ক্রমশ বাড়ছে। এইভাবে বাড়তে 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 যখন হাইড্রোজেন তড়িৎদ্বারে আসবে সেটা হচ্ছে 0 হয়ে গেল। এবার হাইড্রোজেনের পরে যে তড়িৎদ্বারগুলো আছে তার কিন্তু পজিটিভ, ধনাত্মক একদমই, ঋণাত্মক একদমই না। মানে কপারের বিজারণ বিভবের মান Cu2+Cu যেটা, তার মান হচ্ছে 0.34 ভোল্ট। এটাও পড়েছো। এই রকমভাবে সিলভারের দেখো, সিলভার যে তড়িৎদ্বারটা তার হচ্ছে +0.80, এটা বাড়ছে, দেখো প্লাসের মানটাও বাড়ছে 0.80 ভোল্ট। অর্থাৎ যত নিচের দিকে যাব তত কিন্তু বিজারণ বিভবের মান ক্রমশ বাড়বে। আর এটা আগেই আমরা পড়েছি যে প্রমাণ বিজারণ বিভবটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালকুলেট করা হয়, আর এটার বিভবটা তো ভোল্টেই, বিভবের মানটা তো ভোল্টেই প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী বা সিরিজ। এটা পড়ার গুরুত্বটা কি, এটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু ব্যবহারিক প্রয়োগ আছে এটার, অনেক কিছু বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, বা কেন এই ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারবো। যেমন তোমরা দেখো ড্যানিয়েল সেলের ক্ষেত্রে দেখেছিলে, দেখো দুটো তড়িৎদ্বার পড়েছিলে, একটা জিঙ্ক, এই যে পড়েছিলাম একটু আঁকছি, এই যে জিঙ্ক দণ্ড কিসে, জিঙ্ক সালফেটে দ্রবীভূত ছিল, আর কপার দণ্ড, কপার সালফেটে দ্রবীভূত ছিল। আমরা দেখছিলাম যে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক কী করছে না, ইলেকট্রন ত্যাগ করে সলিউশনে চলে আসছে। উল্টো দিকে কপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কপার আয়নগুলো এখানে গিয়ে ইলেকট্রন নিয়ে কপার জমা করছে। এই যে দুটো বিপরীত কাজ করছে দুটো তড়িৎদ্বার, কেন করছে সেটা আমরা এই বিজারণ বিভব থেকে, প্রমাণ বিজারণ বিভব থেকে সেটার ব্যাখ্যা করতে পারবো। এবার আগের দিন আমরা পড়েছি যে তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যত বেশি হবে তার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। যেমন দেখো Cu2+Cu, এর বিজারণ বিভবের মান 0.34। তার মানে এই তড়িৎদ্বারটা কিন্তু জারক গ্রুপ কোনটা, Cu2+, এর জারক গ্রুপটা চাইবে কি সবসময় বিজারিত হওয়ার টেন্ডেন্সি, মানে এই রূপে থাকতে চাইবে না, সে এই রূপে চলে আসতে চাইবে। অর্থাৎ এই ভ্যালুটা E0 ভ্যালুটা বা E0 ভ্যালুটা যার যত বেশি হবে তার বিজারিত হওয়ার প্রবণতা, মানে ওই তড়িৎদ্বারের জারিত রূপটার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। আবার উল্টো দিকে যদি আমরা এই ভ্যালুটার মান কম হয়, মানে এই যে ঋণাত্মক মান, যেমন যদি E0 মান কম হয়, খুব কম হয়, ঋণাত্মক হয়, সেক্ষেত্রে কিন্তু বিজারিত হওয়ার টেন্ডেন্সি থাকবে না, জারিত হওয়ার টেন্ডেন্সি থাকবে। যেমন এই প্রথম মৌলটা Li+Li, লিথিয়ামের, এর বিজারণ বিভবের মান দেখবে কত, -3.05 ভোল্ট। মানে মাইনাস ভ্যালুটা অনেক বেশি, মানে এই মানটা খুব ছোট, তার মানে -3.05 ভোল্ট, খুবই কম। সব থেকে কম হচ্ছে লিথিয়াম। এবার এর কিন্তু এই বিক্রিয়াটা একদমই হতে চাইবে না, কারণ এই ভ্যালুটা E0 ভ্যালুটা খুব কম। এই ভ্যালু দেখেই আমরা বলে দেবো যে এই বিক্রিয়াটা হতেই চাইবে না। তাহলে কোন বিক্রিয়াটা এই ক্ষেত্রে সম্ভব হবে, বিজারিত রূপটা সহজে এই রূপটাতে আসতে চাইবে, মানে লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে লিথিয়াম প্লাস হওয়ার টেন্ডেন্সিটা ওই তড়িৎদ্বারটার ক্ষেত্রে বেশি হবে, মানে বিজারিত রূপটা জারিত হতে চাইবে। সহজ ভাষায় মনে রাখবে, যার E0 ভ্যালুটার মান বেশি হবে সে সবসময় বিজারিত হতে চাইবে, আর যার ওই ভ্যালুটার মান কম হবে সেই সবসময় কি উল্টোটা, জারিত হতে চাইবে। বেশি হলে বিজারিত হতে চাইবে, আর কম হলে জারিত হতে চাইবে। বিজারণ বিভব তার মানে বিজারিত হতে চাইবে, আর বিজারণ বিভব মান যখন কম তখন সে জারিত হবে। এটাই হচ্ছে এই সিরিজের মেন বিষয়। আর এবার আর একটা জিনিস দেখে নাও, দেখো এই যে হাইড্রোজেনটা হচ্ছে 0 স্ট্যান্ডার্ড, এর ওপরে যেগুলো আছে সব ঋণাত্মক। তার মানে হাইড্রোজেনের ওপরের মৌলগুলোর বা এই তড়িৎদ্বারগুলোর সবসময় কি জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি,
তুলনায় বিজারিত হওয়ার। আর যতই ওপরের দিকে উঠবো জারিত হওয়ার টেন্ডেন্সি কী হবে, বাড়তে থাকবে। আর হাইড্রোজেনের নিচের দিকে যদি আমরা যাই, তার কি জারিত হওয়ার টেন্ডেন্সি মোটেই নেই। সবাই চাইবে কি বিজারিত হতে, আর বিজারিত হওয়ার টেন্ডেন্সি বাড়বে কোন দিকে, যত ওপর থেকে নিচের দিকে নামতে থাকবো। মানে কপার, আয়োডিন, সিলভার যত নিচের দিকে নামবো, অর্থাৎ এক্ষেত্রে কপারের কি এই রূপটা এই রূপে আসতে থাকবে। এটা জারিত রূপ, এই জারিত রূপে থাকতে চাইবে না। এই বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে। Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu, এই বিক্রিয়াটা হচ্ছে প্রবণতা বেশি হবে তুলনায় এইটা কিন্তু হতে চাইবে না। দুটো ইলেকট্রন বর্জন করে, বা এইটা ইলেকট্রনটা আমি যদি এই দিকে লিখি Cu2+2e, এটা কিন্তু হতে চাইবে না। এই ভ্যালুটা দেখেই আমরা সেটা বলে দিতে পারবো যে যার এই ভ্যালুটার মান বেশি হবে তার এই বিক্রিয়াটা হওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা বেশি হবে। এই সিরিজের মেন বিষয় বা মেন বক্তব্য এটা মনে রাখতে হবে। এত কিছু যে লিখেছি, এত কিচ্ছু মনে রাখার দরকার নেই। একটা ওভারঅল আইডিয়ার জন্য আমি পুরোটা বললাম। পরীক্ষায় তোমাদের এই ভ্যালুগুলো সব দিয়ে দেওয়া হবে। এবার তুলনামূলক বিভিন্ন রকম প্রশ্ন দেবে, কে বিজারিত হতে চায়, কে জারিত হতে চায়, কেন এই বিক্রিয়াটা ঘটছে, কেন এটা ঘটছে না, কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তা সব কিছুর প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব দেখে উত্তর দিতে পারবো। এবার সেগুলো আমরা পড়ব। তার আগে আমরা যেটা জেনে নেব যে এই যে তড়িৎ রাসায়নিক সিরিজ আমরা পড়লাম, তার কতগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো আমি অলরেডি বলে দিয়েছি পড়ানোর সময়, তাও আরেকবার বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে কি, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে অর্ধকোষ বা তড়িৎদ্বারগুলো যে বিক্রিয়া লিখেছি সবই কি বিজারণ বিক্রিয়া, মানে এর বিজারিত হওয়ার প্রবণতা নেই, কিন্তু যখন লেখা হবে তড়িৎ রাসায়নিক শ্রেণীর ক্ষেত্রে তখন কিন্তু সবসময় বিজারণ বিক্রিয়াটাই লেখা হবে। দেখো আমি লিখে রেখেছি বিজারণ বিক্রিয়াটাই লেখা হবে। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন প্রমাণ তড়িৎদ্বারের বিভবের মান E0 মান কি ধরা হয়, 0 ধরা হয়। এটা তো আমরা আগেই জানি, বিভবের মানটা 0 ধরে তারপর অন্যান্য তড়িৎদ্বারের বিভবটা নির্ণয় করা হয়েছিল, এটার মান 0 ধরা হয়। 3 নম্বর হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর যত ওপর থেকে নিচের দিকে নামবো বিজারণ বিভবের মান কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে। যত ওপর থেকে নিচের দিকে নামবো তত বিজারণ বিভবের মান কিন্তু বাড়তে থাকবে। 4 নম্বর কি না, কোনো তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, মানে এই E0 মান যত বেশি হবে তার কিন্তু বিজারিত হওয়ার প্রবণতা, তার বিজারিত অর্থাৎ জারক রূপটার বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। এবার উল্টোটা বলি যদি আমরা, E0 5 নাম্বার যেটা পয়েন্ট, যে 4 নাম্বার যেটা পয়েন্ট বললাম, এইটার মান বেশি হলে কি হবে, জারিত রূপটির বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে, মানে এই প্রবণতাটা বেশি হবে। আবার উল্টোটা, যা যদি বিজারণ বিভবের মান কম হয়, অর্থাৎ E0 মান, এই ভ্যালুটার মান কম হয়, সেক্ষেত্রে কিন্তু বিজারিত হওয়ার প্রবণতা বেশি হবে না, জারিত হওয়ার প্রবণতা অর্থাৎ এই বিজারিত রূপটা এই ফর্মে আসার প্রবণতা বাড়বে। অর্থাৎ লিথিয়াম খুব সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হয়ে যাবে, বা পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম হয়ে যেতে পারবে সহজেই, কিন্তু উল্টোটা যে পটাশিয়াম থেকে কে হতে সহজে পারবে না। তাহলে এইটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজ বা শ্রেণী, যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি বলে দিয়েছি, আবার একবার পুরনো ফাইনাল করে বলে দিলাম। এবার যেটা গুরুত্বপূর্ণ আমরা বিষয় পড়ব, তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহারিক প্রয়োগ। দেখো প্রথম যে ব্যবহারিক প্রয়োগটা আমরা পড়ব, লেখা হয়নি, ব্যবহারিক প্রয়োগ। মানে এই যে এত কিছু আমরা পড়লাম, কেন পড়তে হচ্ছে আমাদের, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন, এটা আমরা পড়েছি, তোমরা ক্লাস 10-এও পড়েছো, বিভিন্ন ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া পড়েছো, দেখেছো সেখানে কিছু কিছু ধাতু আছে যারা অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে, আবার কিছু কিছু ধাতু আছে পারে না। সেটা কেন পারে না, আর কারা পারে এবং কারা পারে না, সেইটা আমরা এবার এই তড়িৎ রাসায়নিক সিরিজকে ইউজ করে ব্যাখ্যা করতে পারবো। দেখো অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন মানে কি, অ্যাসিডে কি থাকে, H+ আয়ন থাকে। এবার এই অ্যাসিড থেকে H2 তৈরি হয় কি করে না, এই ইলেকট্রন নিয়ে দুটো H+ দিই, তাহলে দুটো ইলেকট্রন নিয়ে তৈরি হয়ে যায় কি হাইড্রোজেন গ্যাস। তাহলে এটা একটা অ্যাসিড থেকে হাইড্রোজেন উৎপাদিত হওয়া একটা কি বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, যেহেতু এই ইলেকট্রন গ্রহণ করছে।
এটা হচ্ছে বিজারণ ঘটছে এই বিক্রিয়াটা। তাহলে দেখো এবার কোনো একটা ধাতুর সাথে যে অ্যাসিডের বিক্রিয়া ঘটছে, সেক্ষেত্রে অ্যাসিড মানে কি H+-এর বিক্রিয়া ঘটছে, সেক্ষেত্রে ধাতুটা এমন হতে হবে যার কিন্তু ইলেকট্রন নেওয়ার ক্ষমতা মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা কি হাইড্রোজেনের থেকে বেশি হবে, মানে যে সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এবং কোন ধরনের ধাতুর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না, যাদের বিজারণ বিভবের মান হাইড্রোজেনের থেকে কম। অর্থাৎ দেখো এই যে তড়িৎ রাসায়নিক সিরিজটা দেখো, হাইড্রোজেনের বিজারণ বিভবের মান 0, কিন্তু তার ওপরে যতগুলো আছে তার বিজারণ বিভবের মান কি কম, মানে কি বিজারিত হওয়ার ক্ষমতা কম, মানে বিজারিত হতে চায় না, মানে ও ইলেকট্রন দিয়ে দিতে চায় অন্যকে। এবার যখন অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া ঘটছে, তখন কি একজন বিজারিত হচ্ছে মানে অন্যজন জারিত হবে। মানে যখন যে কোনো অ্যাসিড, ধরো আমি বিক্রিয়া লিখছি, তোমাদের এরকম প্রশ্ন হবে, ধরো জিঙ্ক প্লাস HCl বিক্রিয়া দিয়ে দিল ZnCl2 প্লাস H2, এটা একটা বিক্রিয়া। আবার একটা বিক্রিয়া দিল Cu প্লাস, ব্যালেন্সটা করেই দিচ্ছি, HCl CuCl2 প্লাস H2, দুটো বিক্রিয়া। দেখো জিঙ্কের সাথে এখানে 2HCl দিয়ে দিলাম, জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়াও জিঙ্ক ক্লোরাইড হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়ায় ZnCl2 আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, কপারের সাথেও HCl এর বিক্রিয়ায় CuCl2 আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। তোমাদের প্রশ্ন হবে যে কোন ধাতু থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় বা কোনটা থেকে হয় না, তার কারণ লেখো। দেখো আমরা দেখলাম যে হাইড্রোজেন যে HCl মানে কি, এখানে H+ থেকে H2 উৎপন্ন হচ্ছে। এই যে H+ থেকে H2 উৎপন্ন হচ্ছে, সেটা কোন বিক্রিয়ার মাধ্যমে, এই বিক্রিয়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। এবার এই যে ইলেকট্রনটা গ্রহণ করছে, তার মানে তার সাথে এমন একটা ধাতুর বিক্রিয়া করতে হবে যে কী করবে, ইলেকট্রন সহজেই দিতে পারবে, মানে জারিত হতে পারবে। এবং কারা সেটা হতে হবে না, যাদের বিজারণ বিভবের মান কম, কার থেকে, হাইড্রোজেনের থেকে যাদের বিজারণ বিভবের মান কম, তারাই কিন্তু খুব সহজেই কী করবে, হাইড্রোজেনকে ইলেকট্রন দেবে। এবার দেখো জিঙ্ক কাদের কম, হাইড্রোজেনের থেকে, কোন ধাতুগুলোর হাইড্রোজেনের থেকে বিজারণ বিভবের মান কম, যারা হাইড্রোজেনের ওপরের দিকে আছে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক সিরিজের যারা ওপরের দিকে আছে তাদের বিজারণ বিভবের মান কম, হাইড্রোজেনের ওপরে আছে। দেখো জিঙ্ক হাইড্রোজেনের অনেক ওপরে আছে, তার মানে কি জিঙ্ক খুব সহজেই কী করবে, হাইড্রোজেনকে মানে অ্যাসিডের যে H+ আয়ন তাকে কী করবে, ইলেকট্রন দেবে, দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে, অর্থাৎ এই বিক্রিয়াটা পসিবল হবে। কিন্তু কপারের ক্ষেত্রে দেখো, কপার কোথায় অবস্থিত, হাইড্রোজেনের নিচে অবস্থিত, অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীর হাইড্রোজেনের নিচে অবস্থিত। এগুলো পড়েছো তোমরা, তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে কথাগুলো পড়েছো, এখানে ডিটেলসে তোমরা পড়লে। হাইড্রোজেনের নিচে অবস্থিত, অর্থাৎ হাইড্রোজেনের থেকে এর বিজারিত হওয়ার ক্ষমতা বেশি, মানে এই হাইড্রোজেনকে ইলেকট্রন দিতে চাইবে না, মানে কপার ধাতুটা হাইড্রোজেনকে ইলেকট্রন দিতে চাইবে না, বরঞ্চ নিজে নিয়ে নেবে। তাহলে তো এই বিক্রিয়াটা সম্ভব হবে না। এই যে হাইড্রোজেন, এই যে বিক্রিয়াটা, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে H2, এটা কখনোই সম্ভব হবে না, কারণ কপারেরই নিজেরই ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কার থেকে, হাইড্রোজেনের থেকে বেশি, তার মানে ও অন্যকে দেবে না, ও নিজে নিয়ে নেবে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু সম্ভব হবে না। অর্থাৎ জিঙ্কের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, বা ধাতুগুলো যারা হাইড্রোজেনের ওপরে অবস্থিত, তড়িৎ রাসায়নিক শ্রেণীর হাইড্রোজেনের ওপরে অবস্থিত, তারা কিন্তু খুব সহজেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করে। কিন্তু যেগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীর হাইড্রোজেনের নিচে আছে, তারা কিন্তু এই বিক্রিয়াটা করতে পারে না, তাই এই বিক্রিয়াটা কিন্তু ঘটবে না। তাহলে এটা কিন্তু একটা ব্যবহারিক প্রয়োগ হলো। এখান থেকে এরকম ধরনের প্রশ্ন হতে পারে যে কেন হয়, কারা উৎপন্ন করতে পারে, কারা পারে না, এই রকম প্রশ্ন হতে পারে। এবার 2 নাম্বার প্রয়োগ দেখো, জল থেকে হাইড্রোজেন উৎপাদন। জল মানে H2O, এটাও কিন্তু আগের ওই অ্যাসিড থেকে উৎপাদনেরই মতো। এইখানে জলও আয়নে ভাঙে H+ আর OH- আয়নে বিশ্লিষ্ট হয়ে থাকে, কিন্তু খুব অল্প সংখ্যক। তাই এখানে যে ধাতুটা ব্যবহার করতে হবে, জলের সাথে যে ধাতুটা ব্যবহার করতে হবে, সেটা কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীর হাইড্রোজেনের অনেক ওপরে থাকবে, মানে খুব সক্রিয়, সহজেই ইলেকট্রন ছেড়ে দিতে পারবে সেরম ধাতু, যেমন সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো হাইড্রোজেনের অনেক ওপরে আছে, এরা কিন্তু পারবে না নিচের দিকে, মানে হাইড্রোজেনের যারা কাছাকাছি যে ধাতুগুলো তারা কিন্তু এই বিক্রিয়াটা ঘটাতে পারবে না, মানে জল থেকে হাইড্রোজেন প্রস্তুত করতে পারবে না। হাইড্রোজেনের যে অনেক ওপরে আছে যে ধাতুগুলো, যারা খুব সক্রিয়, খুব সহজেই, মানে সোডিয়াম ধাতু খুব সক্রিয়, তোমরা পড়েছো বা প্র্যাকটিক্যালের ওখানে তোমরা দেখেছো, খুব সহজেই কী করে আগুন ধরে যায়, জলের সংস্পর্শে আগুন ধরে যায়, মানে রিয়াকশান হয়ে যাচ্ছে। তারা কিন্তু খুব সহজেই জল থেকে হাইড্রোজেন গ্যাস প্রতিস্থাপন করতে পারে। এমনি সোডিয়াম তো পুরো নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারেই জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। যেমন সোডিয়াম ধাতু লেখো, সোডিয়াম ব্যালেন্স করে দিতে পারো 2Na2H2O, সাধারণ তাপমাত্রাতে ঘটছে কিন্তু বিক্রিয়াটা, 2NaOH প্লাস H2 গ্যাস উৎপন্ন করছে। কিন্তু এই বিক্রিয়াটা জলের সাথে, যেহেতু জলে H+এর ঘনত্বটা কম, তাই এইটা তীব্র সক্রিয় ধাতুরাই এই বিক্রিয়াটা ঘটাতে পারবে। আর জিঙ্ক বা কপার তো পারবেই না, জিঙ্ক বা কাছাকাছি যেগুলো আছে হাইড্রোজেনের, যাদের মানে জারণ ক্ষমতা অতটা বেশি না, তারা কিন্তু পারবে না। সোডিয়াম, আরেকটাকে ম্যাগনেসিয়াম 2H2O, বিক্রিয়া করে তৈরি হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 প্লাস H2। একই রকমভাবে অ্যালুমিনিয়াম 2La প্লাস 6H2O, ব্যালেন্স আমি করছি, না পড়লেও কোনো অসুবিধে নেই, 2AlOH3 প্লাস H2। এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটু, মানে এটা যতটা সক্রিয় সোডিয়াম ধাতুটা, মানে যতটা তাড়াতাড়ি ইলেকট্রন দিয়ে দেবে, এরা কিন্তু অতটা তাড়াতাড়ি দেবে না। এটা কিন্তু সাধারণ তাপমাত্রাতে বিক্রিয়াটা ঘটবে। আর সোডিয়াম নিয়ে তোমাদের প্র্যাকটিক্যালেও ছিল, সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয়, এতটাই সক্রিয়, বাতাসে যে জলীয় বাষ্প আছে তার উপস্থিতিতেও আগুন ধরে যায়, বা হাতে নিয়ে রাখলে হাতে যে ঘাম আছে তার সংস্পর্শে এলেও রিয়াকশান হয়ে যায়, আর জল দিলে তো আগুন ধরেই যাবে। সেই জন্য এটা খুব সক্রিয় ধাতু, খুব সহজেই ইলেকট্রন ছেড়ে দিয়ে রিয়াকশান করতে শুরু করে দেয়। আর ম্যাগনেসিয়াম একটু কম, এই জন্য এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য ফুটন্ত জল নিতে হয়, তাই 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার ক্ষেত্রে ফুটন্ত জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা ঘটে। তাহলে এইভাবে যে কোন ধাতুগুলো জল থেকে হাইড্রোজেন উৎপাদন করতে পারে বা প্রতিস্থাপন করতে পারে, এবং কেন করছে তারা, যেহেতু এদের বিজারণ বিভবের মান খুব কম, তাই খুব সহজেই জারিত হতে পারে, তাই বিক্রিয়াগুলো কিন্তু ঘটছে এদের সাহায্যে। এইভাবে আমরা তড়িৎ রাসায়নিক সিরিজের সাহায্যে ব্যাখ্যা করতে পারছি। আচ্ছা, 3 নাম্বার যে ব্যবহারিক প্রয়োগটা পড়ব, ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন। ধাতব লবণ, ধরো একটা ধাতব লবণ নিলাম, কপারের লবণ CuSO4। এবার এই লবণের মধ্যে কপারটা কী হিসেবে থাকে, Cu2+ হয়ে থাকে এখানে, Cu2+। এবার এখান থেকে ধাতব লবণ, এই লবণ থেকে ধাতু মুক্ত করতে চাইছে, মানে কপার। তার মানে এটা কী বিক্রিয়া, Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে তবেই তো Cu হবে, অর্থাৎ বিজারণ প্রক্রিয়া ঘটছে এখানে। তাহলে এই বিজারণ প্রক্রিয়া ঘটানোর জন্য এর সাথে এমন ধাতব লবণ থেকে ধাতুর প্রতিস্থাপন করাতে পারবো আমরা, কার সাহায্যে, অন্য আরেকটা ধাতু, যে কি খুব সহজেই জারিত হতে পারে। অর্থাৎ যে ধাতুটাকে আমরা প্রতিস্থাপিত করতে চাইছি, সেই ধাতুটা, ধরো এই কপারকে করাতে চাইছি প্রতিস্থাপন, তার মানে এই কপার সালফেট লবণের সাথে এমন ধাতুর বিক্রিয়া ঘটাতে হবে যেটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এর ওপরে অবস্থিত। যেমন এর সাথে যদি আমরা Fe বিক্রিয়া ঘটাই, Fe বিক্রিয়া ঘটালে দেখো কি হয়ে যাবে, FeSO4, মানে এটা Fe ছিল, জারিত হয়ে গেল, মানে জারিত হওয়ার টেন্ডেন্সি এর তুলনায় বেশি, তাই নিজে জারিত হয়ে গেল, আর কপারকে এই লবণ থেকে কপার মুক্ত করে দিল, মানে এই বিক্রিয়াটা হচ্ছে Cu2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যাচ্ছে এইটা। তাহলে এই বিক্রিয়াটা ঘটবে, কিন্তু উল্টোটা ঘটবে না। যদি আমি এরম নিতাম FeSO4 প্লাস Cu নিয়ে, এই বিক্রিয়াটা কিন্তু কখনোই ঘটতো না, CuSO4 প্লাস
এফি, এটা কিন্তু ঘটবে না, কারণ কপারের জারিত হওয়ার টেন্ডেন্সি কম কার তুলনায়, এফির তুলনায়। সেটা আমরা কোথা থেকে পাবো? তড়িৎ রাসায়নিক শ্রেণীর তড়িৎদ্বার যে বিভব সেখান থেকে পেয়ে যাব। দেখো এফির বিজারণ বিভবের ই নটের মান কত? -0.44 ভোল্ট, মানে এ কপারের থেকে অনেক ওপরে অবস্থিত, মানে জারিত হওয়ার টেন্ডেন্সি আছে যেহেতু এই ভ্যালুটা মাইনাস, আর এর মান বেশি মানে এর বিজারিত হওয়ার, কপারের বিজারিত হওয়ার টেন্ডেন্সি বেশি কার তুলনায়? এফির তুলনায়। তাই এই বিক্রিয়াটা কিন্তু ঘটবে না, এই বিক্রিয়াটা ঘটবে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধাতুর লবণ থেকে সাথে অন্য আরেকটা ধাতু যে যে কোথায় অবস্থিত? না তড়িৎ রাসায়নিক শ্রেণীর এর ওপরে অবস্থিত, মানে যাকে আমরা প্রতিস্থাপিত করতে চাইছি তার ওপরে অবস্থিত হতে হবে, কারণ তবেই তার জারিত হওয়ার প্রবণতা এর তুলনায় বেশি হবে। তার সাথে বিক্রিয়া ঘটিয়ে আমরা ধাতব লবণ ধাতুটাকে প্রতিস্থাপন করাতে পারি। অর্থাৎ আমরা কপার সালফেট থেকে কপার পেতে চাইছি, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা করাতে পারি। কিন্তু যদি ফেরাস সালফেট থেকে ফেরিক পেতে চাই তাহলে কিন্তু এই বিক্রিয়া আমরা ইউজ করতে পারবো না। সেটা তাহলে কোনটা ইউজ করতে পারবো কোনটা পারবো না সেটা কিন্তু এই বিজারণ বিভব দেখেই বা কোন ধাতুটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কোথায় অবস্থিত তার উপর ডিপেন্ড করে আমরা বিক্রিয়াগুলো করাবো। দেখো আরেকটা প্রয়োগ হয় ধাতব অক্সাইড থেকে ধাতুর প্রতিস্থাপন। তোমাদের যেখানে ধাতু নিষ্কাশনের চ্যাপ্টার সেখানে তোমরা পড়বে থার্মিট পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, থার্মিট পদ্ধতি। সেখানে কি করা হয় না ধাতব অক্সাইডের সাথে অন্য আরেকটা ধাতু যেটা ওই ধাতুর ওপরে অবস্থিত, মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওই ধাতুর ওপরে অবস্থিত, তার সাথে বিক্রিয়া ঘটিয়ে ধাতুটাকে প্রতিস্থাপন করানো হয়। যেমন Fe2O3 ফেরিক অক্সাইড তার সাথে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ফেরিককে প্রতিস্থাপিত করা যায়, 2Fe প্লাস Al2O3। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো সিরিজে Fe2O3টা কিন্তু মানে ফেরিকের ওপরে কে অবস্থিত? অ্যালুমিনিয়াম অবস্থিত, মানে এর জারিত হওয়ার প্রবণতা বেশি কার তুলনায়? এর তুলনায়। তাই এখানে Fe2 থেকে Fe হচ্ছে মানে কি? Fe2 মানে এখানে 2+ হয়ে আছে, কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে। জারণ সংখ্যা কমে যাওয়া মানে বিজারণ ঘটছে, ইলেকট্রন গ্রহণ করছে, মানে এখান থেকে এটা বিজারিত হচ্ছে। তাহলে বিজারিত হবে কখন? তার সাথে যদি এমন ধাতুর বিক্রিয়া ঘটানো হয় যেটা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এই ধাতুর ওপরে অবস্থিত, তো সেই জারিত হতে পারবে। অর্থাৎ এ যে ইলেকট্রনগুলো নিচ্ছে সে কে দিচ্ছে? এ দিয়ে দিচ্ছে, তখন এই ইলেকট্রনগুলো গ্রহণ করছে। তাহলে এইভাবে ধাতুর অক্সাইড থেকেও ধাতুর প্রতিস্থাপন, মানে কোন ধাতুর অক্সাইড থেকে সাথে কার বিক্রিয়া ঘটালে প্রতিস্থাপনটা হবে সেটা কিন্তু আমরা এই তড়িৎ রাসায়নিক সিরিজ দেখেই বলতে পারবো। দেখো 5 নাম্বার যে প্রয়োগ সেটা হচ্ছে ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা এবং প্রকৃতিতে এদের অবস্থান। এবার কোনো একটা ধাতু প্রকৃতিতে অবস্থান করবে কখন? সেই ধরো আমরা জানি কি Cu কপার Cu হিসেবে অবস্থান করছে। কেন? কারণ যে ধাতুগুলো সক্রিয় সে কী করবে? বিক্রিয়া করতে চাইবে। যেমন আমরা বললাম সোডিয়াম খুব সহজেই কী করে? ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ আয়নে পরিণত হয়ে যায়। তার মানে এই জন্য এরা কি খুব সক্রিয় ওপরের দিকে, তড়িৎ রাসায়নিক সিরিজের ওপরের দিকে যেগুলো আছে যাদের জারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ যাদের ই নটের মান কম, তারা কিন্তু সক্রিয়তা খুব বেশি। আর তড়িৎ রাসায়নিক সিরিজের যারা নিচের দিকে আছে, যেমন সে কপার, সিলভার, গোল্ড, এগুলো কি সিলভার, গোল্ড, এগুলো আমরা জানি কি মুদ্রা ধাতু। এরা কি বিক্রিয়া করতে চায় না খুব সহজেই। আমরা সোনার অলংকার পরি, রূপোরও অলংকার পরি, তামারও পরি। এই দেখো আমি হাতে পরে আছি তামাকে তামা হিসেবেই মানে তামাকে আমরা তামার সাথে কোনো মিক্সড পাবো না, তামা হিসেবেই থাকে। কখনো অল্প স্বল্প বিক্রিয়া হয়, সবুজ হয়ে যায় বা কালো হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরা মুক্ত অবস্থায় আমরা পাই, বিশুদ্ধ অবস্থায় আমরা পেতে পারি এদের। কারণ কি? এদের বিজারণ বিভবের মান বা ই নটের মান কিন্তু খুব বেশি, মানে এরা ধরো এর যে জারিত ফর্ম সেটা কি Au3+, এই হিসাবে কিন্তু একদমই থাকতে পারে না, কারণ 3টে ইলেকট্রন নিয়ে এই ফর্মটাই এর স্টেবল।
মানে এইটাতে চলে আসে। কারণ কি, এর ইনটের মান কিন্তু বা প্রমাণ বিজারণ বিভবের মান কিন্তু অনেক বেশি। অর্থাৎ তোমরা মনে রাখবে, যেটা তড়িৎ রাসায়নিক শ্রেণী বা তড়িৎ রাসায়নিক সিরিজ যেটা পড়েছো বা তড়িৎ রাসায়নিক শ্রেণী যেটা পড়ছো তোমরা, তার উপরের দিকে যে ধাতুগুলো আছে একদম ওপরের দিকে, তাদের সক্রিয়তা কিন্তু খুব বেশি, ওই জন্য মুক্ত অবস্থায় তাদের পাওয়া যায় না। আর নিচের দিকে যেগুলো আছে, মেনলি হাইড্রোজেনের নিচের দিকে যে মৌলগুলো আছে, যে ধাতুগুলো অবস্থিত, তারা কিন্তু মুক্ত অবস্থায় থাকতে পারে, যেমন কপার, সিলভার, গোল্ড উদাহরণ। তাহলে এইভাবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তড়িৎ রাসায়নিক সিরিজ দেখে আমরা বলতে এই ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তার প্রকৃতিতে এদের অবস্থান সম্পর্কে কিন্তু আমরা বলতে পারবো। দেখো 6 নম্বর আপনি যেটা পড়বো, কোষের প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো আমরা এই বিজারণ মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, যদি আমরা এই বিভব ইনটের মান যদি আমাদের জানা থাকে। দেখো তার জন্য আমরা যেটা ড্যানিয়েল কোষ পড়েছিলাম, দেখো আমরা একটাকে নিয়েছিলাম ক্যাথোড হিসেবে, একটাকে অ্যানোড হিসেবে নিয়েছিলাম। আমি সাপোজ আঁকছি এটা, ধরো এটা কপার, এটা কপার সালফেট, এটা জিঙ্ক সালফেট, এই ধরনের দুটো এদেরকে যুক্ত করা হয়েছিল, সেটা বাদ দাও, অত দূরে আর যাচ্ছি না। তাহলে এখানে দেখো, এটাকে আমরা বলেছিলাম কি অ্যানোড, যেখানে জারণ ঘটছে, আর এখানে হয়েছিল কি ক্যাথোড। দেখো এটাকে কেন আমরা অ্যানোড হিসেবে নিয়েছি, কারণ জিঙ্কটা দেখো কপারের অনেক ওপরে অবস্থিত। অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কাকে আমরা মানে দুটো যদি ধাতুর তড়িৎদ্বার বানাতে বলে, মানে দুটো অর্ধকোষ বানাতে বলা হয়, তাহলে কোনটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব, কোন তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব, আমরা সিরিজ দেখে বলতে পারবো। অর্থাৎ যার জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি আছে তাকে আমরা অ্যানোড হিসেবে নেব সেই তড়িৎদ্বারটাকে, আর যার বিজারিত হওয়ার টেন্ডেন্সি বেশি তাকে আমরা ক্যাথোড অর্ধকোষ হিসেবে তৈরি করব। অর্থাৎ এই জন্য এটাকে অ্যানোড হিসেবে নেওয়া হয়েছে, কারণ এ তো কপারের অনেক ওপরে অবস্থিত তড়িৎ রাসায়নিক সিরিজের। জিঙ্ক মনে করে দেখো, জিঙ্ক ওপরে আছে, হাইড্রোজেনের অনেক ওপরে, তার মানে এর জারিত হয়, এই জন্য জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে এখানে চলে আসে। কিন্তু উল্টো দিকে কপার বিজারিত হওয়ার টেন্ডেন্সি বেশি, কপার 2+ এখানে যায়, দুটো ইলেকট্রন নেয়, এই কপার ধাতুরূপে এখানে জমা হতে থাকে। তাহলে কোনটাকে আমরা ক্যাথোড হিসেবে নেব, কোনটাকে আমরা অ্যানোড হিসেবে নেব, সেটাও কিন্তু আমরা ওই ইনটের ভ্যালু দেখে আমরা বলে দিতে পারবো, বা সিরিজে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে আমরা কোনটা ক্যাথোড হিসেবে নির্বাচন করব, কোনটা অ্যানোড হিসেবে নির্বাচন করব সেটা পাবো। সেখান থেকে কোষের টোটাল তড়িৎচালক বলটাও কিন্তু এই E0 মান থেকে আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি যে যত নিচের দিকে যাচ্ছি তত কি E0 মান কি হয়, বাড়তে থাকে। যেমন কপার 2+ কপারের E0 মান যে পেয়েছিলাম কত, 0.34 ভোল্ট। আর এখানে জিঙ্ক 2+ জিঙ্কের মনে হয় জিঙ্ক 2+ জিঙ্কের -0.76 পড়েছিলাম ভোল্ট। তাহলে এটা একটা অর্ধকোষের E0 মান হচ্ছে এটা, আর আরেকটা অর্ধকোষের E0 মান হচ্ছে এটা। তাহলে আমরা টোটাল কোষের তড়িৎচালক বল, যেটাকে ই সেল বলা হয়, এটাকে কি করে কোষের তড়িৎচালক বল নির্ণয় করব কিভাবে, না ক্যাথোডের এর মান আর মাইনাস অ্যানোডের এর মান, কিন্তু যেহেতু এই মানটা বেশি, এটা থেকে এটা বিয়োগ করতে হয়। অর্থাৎ ক্যাথোড, এটা মনে রাখতে হবে, এটা ডিটেলসে আমরা পরে পড়বো, এখান থেকে অঙ্ক এটার উপর এটা মানে এই ফর্মুলাটাকে লাগিয়ে অঙ্কও পড়বে, সেল বার করানো, ক্যাথোড মাইনাস অ্যানোড, এই করলে আমরা টোটাল কোষটার যে তড়িৎচালক বল বা সেল সেটা আমরা বার করতে পারবো, ক্যাথোড মাইনাস অ্যানোড। তাহলে আমরা কোনটাকে দুটো ধাতু দিয়ে দেওয়া হয়, তাহলে বা দুটো তড়িৎদ্বার দেওয়া হয়, কোনটাকে ক্যাথোড হিসেবে নেব, কোনটাতে অ্যানোড হিসেবে নেব, আর সেলের মানও কিন্তু আমরা এই নট ভ্যালু থেকে আমরা বলতে পারবো, বা সিরিজ থেকে আমরা বলতে পারছি। আচ্ছা, এবার এটা যেটা আমরা পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক রকম সব থেকেই প্রশ্ন আসে, এখান থেকেও বিভিন্ন রকমভাবে প্রশ্ন হয়, খুবই সহজ ব্যাপার। জারণ বিজারণ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ধারণ কিভাবে করব সিরিজ থেকে। আচ্ছা, এখানে যেটা আমরা কোষের প্রমাণ তড়িৎচালক বল প্রমাণ বলেছি, তাই নট দিয়ে দিলাম প্রত্যেকটাতেই, নট মানে প্রমাণটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এবার দেখো আমি একটা যে কোনো বিক্রিয়া লিখছি, ধরো এইটা Fe, একটা বিক্রিয়া লিখছি Fe2+ Cu,
বিক্রিয়া করে সিইউ, আচ্ছা এটা আগেই লিখি, Fe প্লাস Cu2 প্লাস, এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল তোমাকে। এবার এটাকে বলবে যে এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত, মানে বিক্রিয়াটা কি ঘটা সম্ভব। এবার মানগুলোও দিয়ে দেবে, এখানে ই নটের মান দিয়ে দেবে, ই নট Fe2 প্লাস Fe আমরা জানি কত, -0.76 ভোল্ট, আর ই নট Cu2 প্লাস Cu কত, -0.44 ভোল্ট। এই মানগুলো দিয়েই দেবে তোমাদের, বলবে বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত। দুরকমভাবে এটা দেখেই বলতে পারো। দেখো যেহেতু এটা দেখো আমরা সিরিজটাও আমাদের মনে আছে। দেখো কপার কি অনেক নিচে অবস্থিত, তাহলে কপারের কিন্তু এই জারিত হওয়ার টেন্ডেন্সি নেই, বিজারণ বিভবের মান অনেক বেশি। এটা দেখেও এটা মাইনাস কেন করলাম, সরি এটা নয়, এটা হচ্ছে +0.34 ভোল্ট। কপারের বিজারণ বিভবের মান বেশি, এটার কম। তাহলে এই দুটো মান দেখে আমরা কি বলতে পারছি, যার এই মানটা বেশি হবে তার কি বিজারিত হওয়ার টেন্ডেন্সি বেশি। কিন্তু এই বিক্রিয়াটা দেখো বিজারিত হয়নি, জারিত হয়েছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে Cu2 প্লাস হয়েছে। তোমার নিশ্চয়ই এটা দেখো জারিত হয়েছে। তার মানে কি, যেহেতু এটার টেন্ডেন্সি কি বিজারিত হওয়ার, কার থেকে, এর থেকে বেশি বিজারিত হওয়ার টেন্ডেন্সি, কিন্তু হয়ে গেছে এই বিক্রিয়াটাতে এটা জারিত, তবে নিশ্চয়ই এটা সম্ভব নয়। আবার এই মানটা এর ই নটের মানটা দেখো -0.76 ভোল্ট, মাইনাস বিজারণ বিভবের মান মাইনাস, মানে কি তার জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি, তার মানে কিন্তু সে হয়ে গেছে বিজারিত, মানে পুরোটাই উল্টো। তার মানে এই বিক্রিয়াটাতে কখনোই কিন্তু সম্ভব নয়, বিক্রিয়াটা ঘটবে না, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে কখনোই ঘটবে না, কারণ স্বতঃস্ফূর্ত ঘটার যে টেন্ডেন্সি সেই অনুযায়ী এটা বিক্রিয়াটা ঘটে না, তাই বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত নয়। এভাবে ব্যাখ্যা করতে হবে। যদি উল্টোটা দেওয়া থাকতো Fe প্লাস Cu2 প্লাস Fe2 প্লাস Cu, দেখো এটা কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখো Cu2 প্লাস কী হয়েছে, Cu হয়ে গেছে, মানে জারিত হয়েছে। আর এই মান দেখে আমরা কী দেখতে পাচ্ছি, দুটোর মধ্যে এর মানটা হচ্ছে পজিটিভ, বেশি মান, তার মানে বিজারিত হওয়ার টেন্ডেন্সি বেশি, তার মানে এটা বিজারিতই হয়েছে। তার মানে নর্মাল যে ডেটা সেই অনুযায়ী যা হওয়ার কথা স্বতঃস্ফূর্তভাবে সেটাই ঘটছে। উল্টো দিকে Feর কী হচ্ছে, এর তুলনায় বিজারণ বিভবের মান অনেক কম, তার মানে জারিত হওয়ার টেন্ডেন্সি বেশি, তার মানে এই জারিতই হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জারণ ঘটছে এটা, আর এটা বিজারণ ঘটছে। তার মানে কি এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, এটা কিন্তু কখনোই স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তোমাদের যে ব্যবহারিক আমরা তড়িৎ রাসায়নিক সিরিজ পড়েছি সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারি। খুবই সহজ, সিরিজটা মনে রাখার কোনো দরকার নেই, শুধু একবার পড়ে নেবে টোটাল ওভারঅল আইডিয়াটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, আজকে তাহলে এতদূর পর্যন্তই পড়লাম, নেক্সট ভিডিওতে আবার নেক্সট টপিক পড়ব।